কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি। ইন্ডিয়ার এই ৪টা সিটি সফর শেষ করে মেসির ফিরে যাওয়ার কথা ছিল। এখন এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা একটু ব্যতিক্রমী না হলেও একটু কৌতূহলোদ্দীপক যে মেসি অনন্ত আম্বানির আমন্ত্রণে তার একটা ব্যক্তিগত ওই যে চিড়িয়াখানা ঠিক বলবো না, বন্য প্রাণী সংরক্ষণের একটা কেন্দ্র আছে বনতারা, ওইটা ভ্রমণে গেছিলেন। কয়েক ঘন্টা ওখানে থাকছেন, অনন্ত আম্বানির পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলছেন, সেখানে ওই যে পূজা দেওয়ার ভঙ্গি করছেন, মানে আম্বানিরা যা যা করলে খুশি হবে সেগুলো সব করছেন। এবং পত্রপত্রিকার দাবি যে এটার বিনিময়ে 20 থেকে 25 মিলিয়ন ডলার মেসির যে ম্যানেজমেন্ট টিম তারা চার্জ করছে। মানে বিশাল একটা টাকা, বাংলাদেশি টাকায় বোধহয় 300 কোটি টাকার মতো হয়। এরকম একটা টাকার বিনিময়ে মেসি কয়েক ঘন্টা ব্যক্তিগত সময় দিচ্ছেন অনন্ত আম্বানিকে। এখন এটা কিন্তু সারা বিশ্বে খুব কমন প্র্যাকটিস। সারা বিশ্বে খুব কমন প্র্যাকটিস, যারা এরকম অতিরিক্ত বড়লোক তারা তাদের বিয়েতে, ব্যক্তিগত অনুষ্ঠানে বিশ্বের বড় বড় সেলিব্রিটিকে এনে পারফর্ম করান, গেস্ট হিসাবে বসায় রাখেন, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ছবি তোলেন। এই অনন্ত আম্বানির রিসিপশনে, প্রি ওয়েডিংয়ে, ওয়েডিংয়ে দুনিয়ার হেন কোনো সেলিব্রিটি নাই যে সেখানে আসে নাই। মানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মার্ক জাকারবার্গ, অমুক তমুক সবাই আসছে। বলিউডের 3 খান বোধহয় প্রথমবারের মতো এক মঞ্চে উঠে নাচানাচি করছে। যাই হোক, এগুলো খুব ইরেগুলার কোনো প্র্যাকটিস না, আনকমন কোনো প্র্যাকটিস না। তারপরেও লোকটা তো লিওনেল মেসি, তাকে তো আসলে ওই যে না খেতে পাওয়া আর্জেন্টিনা ভক্ত, হলেও আধপেটা থাকা, রাত জেগে খেলা দেখা আর্জেন্টিনা ভক্ত, মেসি ভক্ত, এই লোকগুলোর দেবতা মনে করা হয়। সেই লোকটাকে টাকার বিনিময়ে কেউ একজন নিয়ে প্রাইভেটলি দেখতেছে, তারা এনজয় করতেছে, আর তাকে দেখার জন্য কোটি কোটি মানুষ এই সাবকন্টিনেন্টে হা করে আসে, কোনোদিন তারা কাছে পাবে না, কোনোদিন কাছে পাবে না। এই জিনিসটা একটা ডিলেমা তৈরি করছে। গতকাল থেকেই আমি দেখতেছি বিভিন্ন জায়গায় এটা নিয়ে অনেকে ফেসবুকে খানিকটা দুঃখ, খানিকটা অভিমান মেশানো পোস্ট দিচ্ছেন। এগুলো দেখে আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার দরকার। যে এই যে সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তি, ঈশ্বর ভদ্রপল্লীতে থাকেন, ঈশ্বর কেন ভদ্রপল্লীতে থাকেন, কেন থাকতে বাধ্য হন, এই আলোচনাটা একটু করা দরকার। যে এই যে সিস্টেমটা মেসি রোনালদোরা যে সিস্টেমের মধ্যে আটকায় গেছে, এই সিস্টেমে তাদের আসলে ভদ্রপল্লী থেকে বের হওয়ার কোনো উপায় নাই। তারা চাইলেও এসে আমার আপনার সঙ্গে দেখা করতে পারবে না। যত ভালোবাসাই থাক, যতই আমরা তাকে দেবতা বানাই, তারা ঘুরে ফিরে ওই টাকার কাছেই যেতে বাধ্য। সেই জিনিসটা কেন সেটা একটু এক্সপ্লেইন করি। দেখেন, এই যে সেলিব্রিটি, স্পোর্টস সেলিব্রিটি বলেন, ফিল্ম সেলিব্রিটি বলেন, মিউজিক সেলিব্রিটি বলেন, এরা সেলিব্রিটি কেন? দিন দুনিয়া জুড়ে, বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো জায়গায় বলেন, এরা সেলিব্রিটি কেন? শুধু এরা ভালো পারফর্মার এই জন্য? মেসি এই এত সুন্দর ফুটবল খেলে, শত শত গোল করছে, শত শত অ্যাসিস্ট করছে, অনেক ট্রফি জিতছে, বা রোনালদো অনেক কিছু করছে, শুধু কি এই জন্য তারা সেলিব্রিটি? মোটেও না। মূলত তারা বিপণনযোগ্য আইটেম। এখন বিপণনের ক্রেতা কারা? ওই ক্রেতা কিন্তু আমরা। ধরেন আমি বা আমার যে ভাইটা ফুটপাতে হয়তো রাতে ঘুমায়, কিন্তু সেই ভাইটা ওই গিয়ে টিভির সামনে বসে হাঁ করে বসে মেসিকে দেখে। ও হচ্ছে এই সেলিব্রিটি বানানোর কারিগর। কিংবা ধরেন এই যে মহসিন হলের ছেলেরা, যারা হাত পেটা খেয়ে রাতে শুয়েছিল, মাঝরাতে উঠে মেসির খেলা দেখে, সেই খেলা দেখে ভুবুজেলা নিয়ে রাস্তায় নেমে চিৎকার করে। এটা শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর এই যে আত পেটা খাওয়া মানুষগুলো, এরাই হচ্ছে মেসি রোনালদোদেরকে সেলিব্রিটি বানায়। এরাই হচ্ছে ভোক্তা। এদের কারণেই এরা পণ্য হিসাবে বিপণনযোগ্য হয়। মানে মেসিকে বিক্রি করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান। আপনি বলতে পারেন মেসির যারা এন্ডোর্সমেন্ট দেয় তাদের কারোর ক্লায়েন্ট এরা না। না ভাই, ঘুরে ফিরে এরাই, ঘুরে ফিরে এরাই। এটা একটা চেইনের মতো। আপনি কত প্রান্তে পৌঁছাতে চান তার উপর নির্ভর করে এদেরকে আপনি প্রকৃত ক্লায়েন্ট হিসাবে মানেন কিনা। এরাই প্রকৃত ক্লায়েন্ট। দেখেন, মূলত আপনার মনে হতে পারে যে মেসিকে মূল টাকাটা দেয় এডিডাস, মূল টাকাটা দেয় রোলেক্স, এরা, এদের ক্লায়েন্ট তো বাংলাদেশে নাই বা পৃথিবীর কোনো প্রান্তিক অঞ্চলে নাই। এরা এই টাকাটা দেয় এই কারণে যে সারা পৃথিবীতে কয়েকশো কোটি মানুষের কাছে টিআরপি আছে।
তাদের কাছে এই লোকটার উপযোগিতা আছে, এই যে টিআরপি, এইটা তার একটা ভাবমূর্তি তৈরি করে, সেটা দেখে বড় লোকরা রোলেক্স কিনতে চায়, রোলেক্স এই জন্য মেসির উপরে ইনভেস্ট করে। এটা একটা চক্রের মতো। ফলে মূলত সেলিব্রিটি তৈরি হয় পৃথিবী জুড়ে না খেতে পাওয়া কোটি কোটি মানুষের ওই যে হা করে দেখার কারণে। এখন মুশকিলটা কি হয়, আমরা যখন নিজেরা নিজেরা কল্পনা করি, এই যে আমি মেসিরে নিয়ে প্রায় বকবক করি, তো আমার অবচেতন মনে তো এরকম একটা ধারণা থাকে যে কোথাও একদিন মেসি আমাকে দেখলে বোধহয় চিনে ফেলবে, যে হ্যাঁ দাদা, আপনাকে জানি, আপনি জীবন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন, আপনি বলেন যে আমার কারণে আপনি বেঁচে আছেন। এটা বলুক বা না বলুক, মেসি আমার, এই একটা ফিল আসছে না আমাদের সবার মধ্যে? বা রোনালদো আমার, যারা রোনালদো ভক্ত তারা তো ওভাবে ফিল করেন। কিন্তু রিয়েলিটি যখন আমাদের মুখোমুখি এসে দাঁড়ায়, তখন আমরা বুঝি যে না, আসলে ওরা আমাদের না, ওরা ওই ডলারের, অনন্ত আম্বানির। অনন্ত আম্বানি বা এরকম যে যদি বিড়লা থেকে টাকা দেয় বিড়লার, যদি টাটা থেকে টাকা দেয় টাকার, বা ইস্পাহানি দিলে ইস্পাহানি, যেখানে যে টাকা দেবে তার, এরা মূলত তার। এখন এই জায়গাটা আপনি বলতে পারেন যে তাহলে কি এরা মূলত আমাদেরকে ইগনোর করে? এরা আমাদেরকে একটুও পাত্তা দেয় না? এখন কার মনের ভিতরে কি আছে সেটা তো বলা খুব কঠিন, যে লিওনেল মেসি আসলে তার যে প্রান্তিক ভক্ত গোষ্ঠী পৃথিবী জুড়ে, তাদের কথা মনে করে কিনা। করতেও পারে, নাও করতে পারে। করলেও না, ওই অনন্ত আম্বানিদের চক্র থেকে বের হওয়ার কোনো উপায় তার নাই। তারা যে সেলিব্রিটি জগতে ঢুকে গেছে, ওই যে বিলিয়ন মিলিয়ন ডলার চক্রে ঢুকে গেছে, ওখান থেকে বেরোয় তারা চাইলেও আমাদের কাছে এসে আর দাঁড়াতে পারবে না। কেন পারবে না? ধরেন আমরা খুব সুখ কল্পনা করি একটা, এই যে অনন্ত আম্বানি তাকে বোধহয় 18 ঘন্টার জন্য ভাড়া করছিল, ভাড়া করে বনতারায় নিয়ে গেছে, ওখানে সিংহ দেখাইছে, বাঘ দেখাইছে, ছবি টবি তুলছে মেসি, পূজা দিছে, অনন্ত আম্বানি যেরকম ড্রেস পরতে বলছে ড্রেস পরছে, একটা ঘড়ি দিছে, কি যেন মিলনে না কি নাম, সেই ঘড়ির দামই নাকি বাংলাদেশি টাকা 10-12 কোটি টাকা। যাই হোক, মানে এরকম একটা সময় তো মেসি তারা দিছে। এখন কথা হচ্ছে যে আমরা কল্পনা করি যে পরদিন সকালে মেসি হোটেলে ঘুম ভাঙছে, বা এই আনন্দ আম্বানির ওই মন্তারার কোনো রুমে ঘুম ভাঙছে। ভাঙার পরে ডিপলরে ডেকে বলতেছে, রদ্রিগো, এই যে এত টাকার বিনিময়ে এখানে আসলাম, ঠিক আছে, টাকা তো আমাদের দরকার, এখন এক কাজ করো, চলো আমরা ওই ইন্ডিয়ার কোনো একটা প্রান্তিক প্রদেশে চলে যাই, একদম তেলেঙ্গানার এক কোনায় গিয়ে কোনো একটা ক্রীড়াপ্রেমী মেসি পাগল কোনো একটা স্কুলের বাচ্চাদের সঙ্গে একটা বেলা কাটা যায়। কিংবা ডিপল হয়তো বলল যে লিও, এক কাজ করি, চলো আমরা তো বাংলাদেশের খুব কাছে আছি, তুমি জানো তো ঢাকার এই অবস্থা, ঢাকায় একটা ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, ওখানকার হলের ছেলেরাই কিন্তু এরকম গত বিশ্বকাপের সময় এরকম পাগলামি করছে, সারা পৃথিবী জুড়ে আমাদের সেটা নিয়ে ইয়ে হয়েছে, বাংলাদেশ আর্জেন্টিনার একটা কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে এই জিনিসটাকে কেন্দ্র করে। তাহলে কি ওই ছেলেদের সঙ্গে দেখা করি, মহসিন হলের ওই ছেলেদের সঙ্গে, তাই কি পসিবল? আসলে কি পসিবল? কর্পোরেট ওয়ার্ল্ড কি তাই করতে দেবে? দেবে না, একদমই দেবে না। কর্পোরেট ওয়ার্ল্ড বলতে কারা? মেসি আসলে মেসির কথা মতো চলতে পারে না, এটা রিয়েলিটি। মেসির ওই স্বাধীনতা নাই। আমরা মনে করি মেসি সুপার হিরো, আসলে মেসিরা হচ্ছে, মেসি রোনালদো হচ্ছে কর্পোরেট পুঁজির কাঠামোতে একেবারে জেলে বন্দি মানুষ। মেসিদের ওই একদমই স্বাধীনতা নেই কোথাও যাওয়ার। প্রথমত হচ্ছে তার ক্লাব ইন্টার মিয়ামি এই পারমিশন দেবে না। সে যে ইন্ডিয়া সফরে আসছে, এখানে খুঁটিনাটি বিবেচনা করে তাকে ইন্ডিয়া সফরে আসার পারমিশন দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় বাধা যেটা, সেটার কথা আমরা অনেকে খেয়ালই করি না, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। এই যে গত 2-3 দিন আগেই বোধহয় এটা খুব রাষ্ট্র হয়েছে যে মেসির পায়ের বাম পায়ের যে ইন্স্যুরেন্সের মূল্য, সেইটা বেশিরভাগ অ্যাথলেটের পুরো বডির মূল্য না, এত টাকা তার ইন্স্যুরেন্সের মূল্য। এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোই সারা পৃথিবীতে এখন মাফিয়া হয়ে গেছে, সারা পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে তারা, শুধু সেলিব্রিটিদের না, অন্যান্য দেশে আরও কিভাবে সিভিল সোসাইটি নিয়ন্ত্রণ করে সেগুলো আপনারা খোঁজ খবর নিলে জানতে পারবেন। এখানটায় তাদের রোলটা বলি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির অনুমোদন ছাড়া এসব সেলিব্রিটি যাদের বড় অঙ্কের ইন্স্যুর করা আছে, তারা কোথাও যেতে পারবে না। ইন্স্যুরেন্স কোম্পানি জানতে চাইবে যে তুমি যেখানে যাচ্ছ ওখানে কয় স্তরের নিরাপত্তা আছে, যে মাঠে তুমি মহাশিনাল মাঠে তুমি খেলতে চাচ্ছ, ওই মাঠটা কি ফিফা অনুমোদিত মাঠ? তুমি তোমার যেসব ভক্তের কন্ট্যাক্টে আসতে চাচ্ছ, তাদের সবার কি সিকিউরিটি চেক করা হয়েছে? এখন এগুলো কেন তারা খোঁজ দিবে? এগুলো খোঁজ দিবে মূলত হচ্ছে ক্লায়েন্টের ফাঁসানোর জন্য। যদি কোনো কারণে গিয়ে ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়,
তার ইনশিওর করা কোনো অংশের যদি কোনো বিপদ ঘটে, তাহলে শুধু ক্লায়েন্টকে তারা ইন্স্যুরেন্সের টাকা ফেরত দেবে না তাই না, এটা নিয়ে বিরাট একটা পেনাল্টি করে দেবে, যাতে লিওনেল মেসি এ পর্যন্ত যত টাকা ইন্স্যুরেন্সের জন্য প্রিমিয়াম হিসাবে জমা দিয়েছে সব টাকা বাজেয়াপ্ত হবে, উল্টো মামলাও করতে পারে যে আপনি আমাদের শর্ত মানেন নাই। এবং যথারীতি ইন্টার মিয়ামি ডেভিড বেকহামকে আপনি যতই দেখেন যে মেসির মতো ভাই তার দিন দুনিয়ায় নাই, ডেভিড বেকহামও তো ইন্টার মিয়ামির প্রকৃত মালিক না, ইন্টার মিয়ামির ছোট্ট একটা অংশের মালিক। ওই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে মূলত হোর্হে মাস, ভয়ানক বিজনেসম্যান। সে তখন আর মেসিকে চিনবে না, একদম টিনের চশমা পরে বলবে যে লিওনেল মেসি আপনি চুক্তি ভঙ্গ করছেন, আপনি অনুমতি না নিয়ে ওই জায়গায় গেছেন, গিয়ে এই সিকিউরিটির প্রবলেম ঘটাইছেন, ঘটায় আমাদের এই বিপদে ফেলছেন, $1 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। দিস ইজ কর্পোরেট ওয়ার্ল্ড। এই ভয়ে এই এখন বলতে পারেন যে আম্বানির বাড়িতে তাহলে গেল কেন, এটা তো শিডিউল্ড ছিল না। আম্বানির ওই গ্যারান্টি নিশ্চয়ই মেসির টিম রিসিভ করছে, যে ওখানে কয় স্তরের নিরাপত্তা থাকবে, কি কি থাকবে, সব কিছু একটা প্ল্যান রিসিভ করে ওটা দ্রুত ইন্স্যুরেন্স কোম্পানিকে এবং ক্লাবকে পাঠানো হয়েছে। তারাও অনুমোদন দেওয়ার পরেই, এবং এই সব ক্ষেত্রে মেসির মতো সেলিব্রিটির ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি এবং ক্লাবের প্রতিনিধি টিমের সঙ্গে থাকে, তারা নিজেরা স্বচক্ষে ওই জায়গাটা জরিপ করে। ওই যে আম্বানির ওখানে যাবে, দেখা যাবে তারা 1 ঘন্টা আগে মেসির টিমের ওই লোকেরা চলে গেছে, ওরা গিয়ে ওটা ক্লিয়ারেন্স দেওয়ার পরে মেসি ওখানে গেছে, ফলে মেসি ওখানে যাওয়ার পর কিছু যদি ঘটেও সেটা দায় মেসির না। এই হচ্ছে সেলিব্রিটিদের ভয়। এই কারণে তারা ওই টাকাটা তো একটা ম্যাটারই, টাকা তো ইনকাম করতে চায়। এখন দেখেন এই টাকার যে প্রলোভন, এটাও কিন্তু চাইলে সে এড়াইতে পারে না। এখন আপনি বলতে পারেন যে লিওনেল মেসি কেন এই আম্বানির প্রাইভেট ইয়েতে যাবে, দাওয়াতে যাবে? লতা মঙ্গেশকর তো সারা জীবন কোনো প্রাইভেট মুজরাতে যান নাই। বড় বড় শিল্পী এ আর রহমান থেকে শুরু করে দিন দুনিয়ার এন কোনো বড় শিল্পী নাই যে এই আরব আমিরাতের বড় বড় শেখদের বিয়েতে অমুকে তমুকে গিয়ে নাচে না, গায় না। কিন্তু লতা মঙ্গেশকর তার জীবনে এটা করেন নাই। উনি এটা এই মুজরা ব্যাপারটা, এটাকে আসলে তো ওই যে আগের কালে বড় লোকদের মুজরা বলতো, যে সেলিব্রিটিদের এনে নাচানো। এখন আর নাচায় না, গাওয়ায় বা নৃত্যশিল্পীরা নাচায় আর বড় বড়দের এনে বসায় রাখে যে আমার ফ্যামিলির সঙ্গে ছবি তোলো। এখন লতা মঙ্গেশকর চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কারণ লতা মঙ্গেশকরের জীবনটা কিন্তু তার ছিল। লতা মঙ্গেশকর কিন্তু কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে বিক্রি হওয়া ছিলেন না। দেখেন মেসির যে সত্য, এটাও তো মেসির পুরোপুরি না। হ্যাঁ, এই সত্যটা মেসিরই প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানের, কিন্তু সেই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার কারা আপনি জানেন? সেখানে অ্যাপেলের শেয়ার আছে। এখন মেসির একার কথায় কি ওই প্রতিষ্ঠান চলবে? মানে মেসিকে বিক্রি করে সারা বছর কোথা থেকে কত ইনকাম করা যাবে, এটা নিয়ে মেসির সঙ্গে মেসির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের একটা চুক্তি আছে। এই চুক্তির পরিমাণ কি আমরা জানি না, কিন্তু এটার বিনিময়ে মেসি একটা টাকা পায়। আপনি যদি ভাবেন যে এই যে 300 কোটি টাকা অনন্ত আম্বানি দিচ্ছে এটা সরাসরি মেসির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, না না, একদমই সেই সুযোগ নাই। এই টাকাটা স্পোর্টস প্রমোটার হয়ে যাবে হচ্ছে মেসির ওই প্রতিষ্ঠানে, যেটার সিংহভাগের মালিকানা হচ্ছে অ্যাপেলের। সেই প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি মেসিকে তার লভ্যাংশ দেবে। এই হচ্ছে সিস্টেম। এখন ওই প্রতিষ্ঠান কাছে যখনই অনন্ত আম্বানির ওই অফার গেছে, মেসির বাবারও আর ক্ষমতা নাই, ওরে মেসির আর ক্ষমতা নাই ওটাকে না বলার। যদি না কোনো ইমার্জেন্সি সিচুয়েশন না হয়, তাহলে ওই কোম্পানি বলবে না তোমার সঙ্গে তো আমার শর্ত বছরে এই কয়দিন তুমি আমি যেখানে কন্ট্যাক্ট করতে পারবো, নিরাপদ হইলে তোমার সেখানে যেতে হবে, এবং যদি তোমার নীতি নৈতিকতার খুব বিরোধী না হয় তাহলে তো তোমার ওখানে যেতে হবে। ফলে মেসি চাইলেও অনন্ত আম্বানির এই আমন্ত্রণ অ্যাভয়েড করতে পারবে না। এটা মেসির ক্ষেত্রেও সত্যি, রোনালদোর ক্ষেত্রে সত্যি, সবার ক্ষেত্রে সত্যি। একই রকম আগে যেরকম বললাম, চাইলেও সে তার সত্যিকারের ভক্তদের কাছে, ওই মহসিন হলের ওই ছেলেটার কাছে বা এই আমাদের ফুটপাতের এই রিক্সাওয়ালা কাকার কাছে, এদের কারোর কাছে আসতে পারবে না। এইটা হচ্ছে পৃথিবীর রিয়েলিটি। এখন পৃথিবীর এই যে রিয়েলিটি, এই রিয়েলিটি কি শেষ কথা? না, আমি মেসির ডিফেন্ড করতে বসি নাই। এই যে কর্পোরেট রিয়েলিটি বা পুঁজিবাদী নারকীয় একটা রিয়েলিটি, যেটা ইন্স্যুরেন্স মাফিয়ারা নিয়ন্ত্রণ করে, তারপরে ওই যে বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি প্রমোটার এরা নিয়ন্ত্রণ করে, এটাতে সবাই বন্দী থাকে না। দেখেন এইটাতে বন্দী তারাই থাকে যারা নিজেদের সেলিব্রিটি ইমেজটাকে এবং নিজের $1 মিলিয়ন $1 বিলিয়ন এইসব হিসাবকে আসলে কে তাকে ভগবান বানাইছে তার চেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। কিছু লোক তো এই বাঁধনকে কখনো পাত্তা দেয় না। আপনারা ডিয়েগো ম্যারাডোনার কথা জানেন, সে আমলেও ডিয়েগো ম্যারাডোনার উপরে তো একটা স্পন্সরদের চাপ ছিল,
যখন নাপোলিতে খেলতেন, নাপোলি কিভাবে চলতো তো আপনারা জানেন সেই সময়। নাপোলি চলতো মূলত নেপলস শহরে। নেপলস শহরটাই তো একটা নোংরা শহর। ওই শহর তখনকার দিনে। ওই শহরটা মূলত জেলে, দস্যু, ডাকাত এবং ড্রাগ অ্যাডিক্টেডদের শহর। তারা চাঁদা তুলে নেপোলির তে মারাডোনাকে আনলো। কিন্তু যখন ম্যারাডোনা ওখানে পৌঁছালেন তাদের কিন্তু আর ম্যারাডোনার উপরে কোনো অধিকার থাকলো না। ম্যারাডোনা তখন নেপোলি ক্লাবে রয়ে গেল। সে আর নেপলস শহরে থাকলো না। তো একদিন ম্যারাডোনা ওখানে শহরে বেশ ঘুরে ফিরে বেড়াতেন। ওই কারে নিয়ে বা এরে ওরে নিয়ে বেরোতেন। এক দুস্থ ফুটবল ভক্ত, ম্যারাডোনার ভয়ানক ভক্ত, সেও ওই চাঁদা দিছিল ম্যারাডোনাকে আনার জন্য। যখন ম্যারাডোনাকে বিশ্ব রেকর্ড মানি দিয়ে নেপোলি আনলো, সে সময় ওই বুড়ো ওই টাকা দিছিল। ওই বুড়ো বলল যে তার মেয়ের বিয়ে বা কোনো একটা উপলক্ষে সে তাদের পাহাড়ের নিচে ওই নেপলস শহরের পাশেই একটা ম্যাচ করতে চায়। গ্রামের লোকেদের সঙ্গে ম্যারাডোনারে খেলতে দেখতে চায়। কি একটা ভুতুড়ে আবদার! এটা শুনে ম্যারাডোনা গলে গেছে। ম্যারাডোনা তো এসব কথায় গলে যাওয়ার লোক ছিল। সে গিয়ে নেপোলি ক্লাবে সবাইরে বলছে যে, "চলো অমুক দিন যাবো, ওই বুড়োর মেয়ের বিয়ে, ওই উপলক্ষে আমরা ওই জায়গায় গ্রামের লোকেদের সঙ্গে খেলবো।" নেপোলি ক্লাবের লোকজন বলে, "পাগল হইছো নাকি? ও করে টাকা দিছে, তাই বলে আমরা ওইখানে যাইতে পারি? মাঠের কোনো ঠিক নাই, মাঠের মধ্যে ইট, কাঠ ভর্তি, অমুক তমুক, ইন্স্যুরেন্স কোম্পানি এসে পিটাবে।" তখন ব্যক্তিগত ইন্স্যুরেন্স না থাকলেও ক্লাবগুলোর তো ইন্স্যুরেন্স ছিল। ক্লাবগুলোর ইন্স্যুরেন্সের অ্যামাউন্টও অনেক বড় থাকে। ফলে ওই ইন্স্যুরেন্স কোম্পানিও পিটাবে। তারপর আমরাও তোমারে যাইতে দিতে পারি না। এখন সিজনের মাঝখানে তুমি ইনজুর্ড হয়ে ফিরলে টিমের কাউরে যাইতে দিব না। ম্যারাডোনা কারো কথা শুনে নাই। একটা বাস ডাইকা, বাস ভাড়া করে টিমের সবাইরে নিয়ে ওইখানে গিয়ে খেলে আসে। পাহাড়ের ওপরে বসে লোকজন ম্যারাডোনার আর গ্রামবাসীর খেলা দেখছে। এখন ম্যারাডোনা কি করছে? ম্যারাডোনা এখানে ইনজুর্ড হয়ে ফিরলে ম্যারাডোনার হয়তো ক্ষতিপূরণ দিতে হতো। আরেকবার জেলে যাইতে হতো। জেলে যাওয়া তো তার জন্য নতুন কিছু না। সে ওটা মেনে নিছে। সে অ্যাকচুয়ালি ওটার পাত্তাই দেয় নাই। সে এটার পাত্তাই দেয় নাই। যা করে করুক ইন্স্যুরেন্স কোম্পানি, যা করে করুক ক্লাব। আমি আমার পথে চলবো। আমার পাবলিক আমার ঈশ্বর। পাবলিক আমারে ঈশ্বর বানাইছে, আমি পাবলিকের কাছে থাকবো। ম্যারাডোনা সারা জীবন ওইটা করে গেছে। সাংবাদিকরা পিটাইছে, পাশেই একটা ভক্ত, ভক্তর কাছে যেয়ে দাঁড়ায় পড়ছে। নিজে সাইদে ভক্তর সঙ্গে ছবি তুলছে। দ্যাট ওয়াজ ম্যারাডোনা। কিন্তু এটা ম্যারাডোনাই শেষ কথা না। আমরা দেখছি জিনেদিন জিদান যখন ঢাকায় আসছিলেন, জিদানরে আনছিলেন প্রফেসর ইউনুস, এখন আমাদের যিনি প্রধান উপদেষ্টা, ওনার প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আনছিলেন। জিদান কি ওটাতে আটকায় ছিল? মোটেও না। আমি জানি না, ওনার প্রতিষ্ঠানও তো অনেক উদার প্রতিষ্ঠান, ওনার প্রতিষ্ঠানও সেই সুযোগটা দিছে। কিন্তু জিদানের উপরেও তো জিদান তখন মানে পুরোপুরি ইনফর্ম জিদান। অবসরের কাছাকাছি কিন্তু ইনফর্ম তো। সেই অবস্থায় জিদানের উপরেও তো ইন্স্যুরেন্স কোম্পানির প্রভাব আছে, অমুক-তমুক কিচ্ছু মানে নাই তো। জিদান বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাদার মধ্যে বাচ্চা-কাচ্চার সঙ্গে ফুটবল খেলতে নেমে গেছে। আমাদের রাশেদ, রাশেদ তখন জাতীয় দলের খেলোয়াড়, পরে তো সাংবাদিক হলো। রাশেদ ট্যাকল করতে গিয়ে জিদানের প্যান্ট ছিঁড়ে ফেলছে। তাতে জিদানের কিছু হয়েছে? এইরকম কিছু লোক তো থাকেই। এই সম্প্রতি এই কাজ করছে সাদিও মানে। সাদিও মানে তার বাড়িতে গেছিল আফ্রিকায়। ওখানে গিয়ে গ্রামের স্কুলে, সে যে স্কুলে পড়তো ওই স্কুলে মাঠে বাচ্চাদের সঙ্গে খেলবে। তার সঙ্গে টিম ছিল, টিম খেলতে দিবে না। টিম মাঠেই নামতে দিবে না। ওই মাঠের বাইরে থেকে দেখে আপনার ফিরে আসতে হবে। সে এক পর্যায়ে বিরক্ত হয়ে পাশে কার হাতে কাগজ ছিল ওটা ধরে ছুঁড়ে মারছে। ছুঁড়ে মারছে বলছে, "দিস ইজ মাই ফিল্ড। আমি এখান থেকে উঠে আসছি। আমি যদি ওখানেই নামতে না পারি, আমার এই সেলিব্রিটি ইমেজের দরকার নেই। আমি আর ফিরবই না ইউরোপে। দরকার নেই। আমি ওই চ্যাপ্টার শেষ করে দাও। ফোন করে জানায় দাও সাদিও মানে আর কোনোদিন যাবে না। আমি চিরকাল এখন থেকে এখানে খেলবো।" এখন এই বুকের পাটা, এই কলিজা ম্যারাডোনা, সাদিও মানেদের মতো দু একজনের থাকে। সক্রেটিস করছিলেন ব্রাজিলের এরকম, গারিঞ্চা করছিলেন। সক্রেটিস তো ভয়ঙ্কর, ভয়ঙ্কর সব কাজ করতেন। একদম গিয়ে দস্যু অধ্যুষিত এলাকায় বামপন্থী রাজনীতিবিদ ছিলেন। ন্যাশনাল টিমের প্র্যাকটিসের পাশাপাশি ওইসব জায়গায় গিয়ে ইসের জন্য শ্রমিকদের সঙ্গে ফুটবল খেলতেন ডক্টর সক্রেটিস। মানে বিশাল ফুটবলার ছিলেন, বিশাল ফুটবলার ছিলেন। এইসব লোক পারছে ব্যারিয়ার ভাঙতে। কারণ তাদের একটা পলিটিক্যাল চেতনা ছিল, তারা ওই জীবনবোধটা ওই লেভেলে ছিল। কিন্তু সেটা সবার কাছ থেকে প্রত্যাশা করে লাভ নাই। যতই মেসি আমার ঈশ্বর হোক, রোনালদো আমার ঈশ্বর হোক, এটা মানতে হবে যে এরা কর্পোরেট বন্দী। এরা সাদিও মানে ম্যারাডোনা না। ওরকম বিদ্রোহী বিপ্লবী না। ফলে এই কষ্ট, এই আফসোস, এই রিয়েলিটি মেনে নিয়ে মেসিকে দেখতে হবে এবং এটা মেনে নিতে হবে যে এই ঈশ্বর ভদ্রপল্লীতেই থাকবে। ভুলেও আপনার এখানে আসবে না। আপনার এখানে যে আসবে সে আবার ওদের ঈশ্বর না। ওরা তারে খুব একটা পাত্তা দিবে না। ওরা বলবে, "ও ম্যারাডোনা, সাদিও মানে ওরা ভদ্র না।" যাই হোক, শেষ পর্যন্ত মেসির জন্য ভালোবাসা থাকলো। আমি জানি যে এটা আসলে নিরুপায়, এই দুনিয়ার দেবতাদের লক্ষণ এটাই। এর জন্য কারোর উপর অভিমান করে লাভ নাই। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।